আমরা দেখব যে কোন কোন ফ্যাক্টর হার্ডি-ওয়াইংবার্গ তত্ত্বকে বা হার্ডি-ওয়াইংবার্গ যে সূত্র সেটাকে ব্যতিক্রম ঘটায় বা তার উপর প্রভাব ফেলে। যে ফ্যাক্টরগুলো দ্বারা হার্ডি-ওয়াইংবার্গ সূত্র প্রভাবিত হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি ইউজেনিক্স এবং হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা গতদিন পড়েছিলাম যে হার্ডি-ওয়াইংবার্গ ল আমরা বলেছিলাম যে যদি কোনো পপুলেশনে মিউটেশন না ঘটে, ন্যাচারাল সিলেকশন না ঘটে এবং অবাধ মিটিং হয়, তাহলে সেই পপুলেশনের আমরা বলেছিলাম অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সাধারণত বংশ পরম্পরায় ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। এখন আমরা সেখানে শর্ত বলছিলাম যে নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন ইত্যাদি। এখন যদি ওই শর্তগুলো পরিবেশে ঘটতেই পারে, যে কোনো সময় এগুলো ঘটতে পারে, সিলেকশন ঘটতে পারে, মাইগ্রেশন অহরহ ঘটতে পারে, জেনেটিক ড্রিফট ঘটতে পারে, ন্যাচারাল সিলেকশন ঘটতে পারে, সেক্ষেত্রে হার্ডি-ওয়াইংবার্গ সূত্রগুলো কি প্রভাব সৃষ্টি হয় সেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তোমরা দেখতে পাচ্ছ হার্ডি-ওয়াইংবার্গ লয়ের উপর প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর সমূহ 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, 2 নম্বর মিউটেশন, 3 নম্বর জেনেটিক ড্রিফট, 4 নম্বর মিউটিক ড্রাইভ, 5 নম্বর মাইগ্রেশন, 6 নম্বর ক্ষুদ্র পপুলেশন এবং 7 নম্বর যৌন মিলন অবাধ নয়, অর্থাৎ র্যান্ডম ম্যাটিং যেখানে হয় না ইত্যাদি। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। দেখো আমরা প্রথমে প্রাকৃতিক নির্বাচন কিভাবে হার্ডি-ওয়াইংবার্গ লয়ের উপর প্রভাব ফেলে। আমরা নির্বাচন কি আগে সেটা জেনে নিই। যে পদ্ধতিতে কোনো জিনোটাইপ জনন কার্যে সাফল্য পায় তাকে আমরা এক কথায় সিলেকশন বা নির্বাচন বলি। যে পদ্ধতিতে কোনো জিনোটাইপ জনন কার্যে সাফল্য পায় তাকে আমরা সিলেকশন বা নির্বাচন বলি। আর জিনের অভিযোজনগত জনন সাফল্যকে আমরা প্রাকৃতিক নির্বাচন বলি। জিনের অভিযোজনগত জনন সাফল্যকে আমরা প্রাকৃতিক নির্বাচন বলি। আমরা এইটা একটু ব্যাখ্যা করার আগে আমরা পূর্বের কিছু জিনিস আমরা মেমোরাইজ করি। দেখো আমি একটু বলি, লক্ষ্য করো যে ন্যাচারাল সিলেকশন যেটা সেটা নিয়ে কিভাবে এই হার্ডি-ওয়াইংবার্গের ল কে যেটা পরিবর্তন করে বা বিঘ্নিত করে সেটা আমরা দেখব। যে জিন ফ্রিকোয়েন্সির কিভাবে ভারসাম্য নষ্ট করে সেটা আমরা দেখব। আমরা সিলেকশন নির্বাচন জানলাম এবং সাথে সাথে প্রাকৃতিক নির্বাচন কি সেটাও আমরা বুঝলাম। এখন আমরা মনে করি যে কোন একটা পপুলেশনে দুটো জিন আছে, এ ক্যাপিটাল এ এবং স্মল এ। এটা আমরা গতদিনে বলেছিলাম যে ক্যাপিটাল এ এবং স্মল এ এই দুটি জিন দ্বারা আমরা জানি 3 ধরনের জিনোটাইপ সৃষ্টি হতে পারে। দ্যাট ইজ হোমোজাইগাস, আমি এখানে লিখছি হোমোজাইগাস প্রকার এ, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রসন্ন। এই যে জিন তিনটা আছে, এই তিনটা জিন আমরা জানি যে পরিবেশে ভারসাম্য অবস্থায় আছে। আমরা এটাও ধরে নিতে পারি যে এই জিনের ফ্রিকোয়েন্সি হয়তো পি এবং স্মল এটার ফ্রিকোয়েন্সি কিউ। তাহলে আমরা সূত্র জানি পি প্লাস কিউ সমান 1 বা পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস 1 সমান 1। অর্থাৎ এই যে পি এবং কিউ এর মাত্রা স্থিরতা বজায় থাকে সেটা আমরা দেখব। এখন যদি আমরা ধরে নিই যে এই যে পপুলেশনের এই স্মল এটা আছে, যদি এই জিনটাতে প্রাকৃতিক নির্বাচন ঘটে সেক্ষেত্রে আমরা দেখব যে এই জিনের যে স্বাভাবিক ফিটনেস সেটা কিন্তু আর থাকে না। আমরা জানি যে কোনো জিনের যে টিকে থাকার ক্ষমতা আমরা তাকে এক কথায় ফিটনেস বলি, কারণ ফিটনেস জিনের অভিযোজন ক্ষমতা। আর সিলেকশন কোএফিসিয়েন্ট দ্বারা আমরা অভিযোজন ক্ষমতা নিরূপণ করি। এই সিলেকশন কোএফিসিয়েন্টকে আমরা এজ দ্বারা চিহ্নিত করি। তাহলে কোনো জিন প্রাকৃতিক নির্বাচনের ফলে টিকে থাকার যে ঘটনাটা ফিটনেস এবং তার যে মাত্রা তাকে আমরা এক কথায় সিলেকশন কোএফিসিয়েন্ট বলি। আমি এখানে উল্লেখ করছি ফিটনেসকে আমরা ডব্লিউ দিয়ে বলি, অর্থাৎ ফিটনেস 1 মাইনাস এস, এস হচ্ছে সিলেকশন কোএফিসিয়েন্ট। আমি এটা একটু ব্যাখ্যায় আসি। এখন যদি আমরা মনে করলাম যে এই পপুলেশনের এই যে তিনটা জিনোটাইপ আছে, এই জিনোটাইপগুলোর মধ্যে আমি যেটা এ আছে একে স্বাভাবিক ধরলাম, একে স্বাভাবিক, কিন্তু স্মল এটার ফিটনেস অনেক কম। তাহলে এই যদি স্বাভাবিক হয় তাহলে এই ক্যাপিটাল এ এবং হেটেরোজাইগাস এ এদের উভয়ের মান 1 হবে। কিন্তু
যখন আমি স্মল এর কথা বলবো যে ফিটনেস কম, আমি তখন যদি এটা 1 অপেক্ষা কম হয় তাহলে আমরা ফিটনেসটা বলতে পারি a সমান 1 মাইনাস s, কারণ এটা প্রাকৃতিক নির্বাচনের ফলে এই ফিটনেস চেঞ্জ হয়েছে। এখন আমরা এটাও জানি যার যে জিনিস যত ফিটনেস বেশি প্রকৃতিতে টিকে থাকার ক্ষমতা তার তত বেশি। তাহলে এখন যদি আমরা বলি যে ক্যাপিটাল এ এবং হেটেরোজাইগাস অবস্থা যদি উভয়ের ফিটনেস 1 হয়, সেক্ষেত্রে স্মল এ এর থেকে এদের টিকে থাকার ক্ষমতা বেশি, কারণ এদের ফিটনেসের মাত্রা হচ্ছে 1। দেখো আমি এখানে একটা ছক দিছি আপেক্ষিক ফিটনেস বোঝানোর জন্য, যেহেতু আমরা বলেছি যে এখানে স্মল এ যেটা আছে প্রচ্ছন্ন, সেটাকে আমরা দেখব এর অভিযোজন ক্ষমতা কমে গেলে পারে ফিটনেস কে সেটা দেখবো। দেখো আপেক্ষিক ফিটনেস আমরা এটার 1 ধরছি, এটার 1, কিন্তু এখানে আমরা দেখলাম যে কমে যাচ্ছে 1 মাইনাস s ধরছি আমরা। সিলেকশনের পূর্বে আমরা জানি যে আমরা ন্যাচারাল সিলেকশনের পূর্বে কি ছিল আর পরে কি হবে, আর প্রাকৃতিক নির্বাচন এভাবেই কিন্তু পূর্বে এবং পরে সেই গোষ্ঠীর অবস্থানটা নির্ধারণ করে দেয়। তাহলে আমরা যদি a সমান p ধরি, তাহলে এটা p স্কয়ার এবং এটা সমান 2pq, কিন্তু এটা সমান q স্কয়ার আমরা জানি এটা পূর্বে ছিল। কিন্তু যখন এইখানে প্রাকৃতিক ভারসাম্য যখন এখানে তারতম্য হবে, তখন আমরা দেখলাম যে সিলেকশনের পরে ফ্রিকোয়েন্সি পরিবর্তন আসে p স্কয়ার 2pq, কিন্তু এখানে q স্কয়ার 1 মাইনাস s, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। সিলেকশনের পরে আমরা দেখলাম তাহলে পরের ফ্রিকোয়েন্সি p স্কয়ার 2pq, q স্কয়ার 1 মাইনাস s, এটা পরের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই পরবর্তীতে আমরা p প্লাস q সমান আর 1 পাবো না, এটা পরিবর্তন হবে। সেটা আমরা দেখি। দেখো এখানে যদি আমি এই পরিবর্তনশীল যে জিন, এই জিনের যে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলো, তার পূর্বে যদি আমি কিউ ধরি এবং পরে যদি আমি কিউ ড্যাশ ধরি, তাহলে কিউ ড্যাশ সমান আমি এই সূত্রটা লিখতে পারি। তো কিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস এস, যেখানে কিউ আছে সেখানে দেখো আমি 1 মাইনাস এস দিয়ে এটাকে আমি মানটা নিয়ে আসছি। আগে এটা কিউ ছিল, এখন পরে কি এটা অভিযোজনগত পরিবর্তন হয়েছে 1 মাইনাস এস দিয়ে। তাহলে সেটা আমি দেখলাম কিউ ড্যাশ সমান পেলাম কিউ ইন্টু 1 মাইনাস এস কিউ ভাগ 1 মাইনাস এস কিউ স্কয়ার। এই মানটা যদি আমরা এখন বসাই তাহলে আমি পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সির মানটাকে আমি পেয়ে যাব। আমরা এখানে জানি p প্লাস কিউ সমান 1। এটার একটা উদাহরণ আমরা দিতে পারি। তোমরা জানো যে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডের একটা মত ছিল বিস্টিন বিটুলেরিয়া। এই মতের একটা ঘটনা আছে, তো সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম। কারণ এটা দুইটা আমরা জানি যে দুইটা ভ্যারাইটি ছিল, একটা ছিল কালচে এবং একটা হালকা বর্ণের। যখন ব্যাপক হারে শিল্প বিপ্লবের ফলে শিল্প উৎপাদন বেশি হলো, ধোঁয়া এবং কালিতে অনেক অংশ ঢেকে গিয়েছিল ইউরোপের। যে মতগুলো কালচে বর্ণের সেগুলো খুব সহজেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলো, কিন্তু যারা সাদা বর্ণের তারা খাপ খাওয়াতে পারলো না এবং তারা শত্রুর মুখে পড়লো এবং শত্রু দ্বারা কি সংখ্যা কমতে থাকলো। এরকম এই বিস্টন বিটুলিয়ার এর উপরে যে ম্যানালিজমের যে প্রভাব আমরা এক কথায় তাকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম বলি। হালকা বর্ণের যে মতগুলো ছিল তাদের অভিযোজন ক্ষমতা কম ছিল এবং তারা ধ্বংসের সম্মুখীন হলো। তাদেরকে সংরক্ষণ করা খুব কষ্টদায়ক হলো, কারণ তারা খুব সহজেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার মতো কোনো অবস্থাতে ছিল না। কিন্তু কালচে বর্ণগুলো তারা কি ক্যামোফ্লেজ করতে পারত, পরিবেশের সাথে মিশে যেতে পারত, ফলে খুব সহজে শত্রুদের খুঁজে পেত না। এখন এটার উপরে এই দুই রকম মতের উপরে প্রাকৃতিক নির্বাচন কিভাবে এদেরকে সাহায্য করে তার উপর একটা পরীক্ষা চালান বিজ্ঞানী সিপি ক্লার্ক এবং পি শেভার্ড। তারা এই দুই প্রকারের মতের উপরে পরীক্ষা চালিয়ে তারা দেখলো যে কালচে বর্ণ এবং হালকা বর্ণের পটভূমিকায় উভয়কে নিয়ে তাদের মধ্যে সার্ভাইভাল রেট কত, সেটা তারা অনুপাত করলো এবং ফিটনেসটা বের করলো। আমরা একটা ছকের মাধ্যমে দেখি। দেখো যে কালচে বর্ণের পটভূমিকায় এখানে আমরা দেখলাম বিস্টন বিটুলেরিয়া উন্মুক্ত এবং রক্ষিত 70 এবং 58, উন্মুক্ত 70 এবং রক্ষিত 39, স্বাভাবিক। কালচে এবং স্বাভাবিক দুটো দেখো, এখানে ফিটনেসটা আমরা পেলাম 1, কিন্তু এখানে ফিটনেস পেলাম 0.67। একইভাবে যখন হালকা বর্ণ তারা উৎপাদন করলো 40 এবং 40টা, সেখানে মত ছিল 24টা, দেখো 40 এবং 32টা। এই যে রেশিওটা, হ্যাঁ, সেখানে দেখা গেল যে দেখো এই যে এটাই রক্ষিত মানে হচ্ছে তারা কতগুলো রক্ষা পেয়েছে শত্রুর হাত থেকে, সেটা 40টা 24 এবং 40টা 32। দেখো এখানে ফিটনেস 0.7, ফিটনেস 1। এটা দ্বারা কি বুঝি?
অর্থাৎ উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়ার পরে শত্রু দ্বারা এতগুলো রক্ষিত হয়েছিল, তাহলে বাকিগুলো কি ধ্বংস হয়েছে প্রকৃতি। তাহলে এখন এখানে প্রাকৃতিক সিলেকশনটা কি সেটা আমরা একটু দেখি। দেখো তাহলে এখন এই বিস্টন মিটোকন্ড্রিয়া যদি আমরা কালো বর্ণকে ডমিনেন্ট ধরি এবং হালকা বর্ণকে প্রচ্ছন্ন ধরি, তাহলে ডিডি এবং ডিডি যেটা আমরা পেলাম ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি স্মল ডি হোমোজাইগাস এবং হেটারোজাইগাস প্রকার যেটা, এবং এই জিনোটাইপ ধরে আমরা যদি ডি এবং ছোট হাতে ডি এর মান কত ছিল 1, ডি হবে 5.5 এবং ছোট 0.5 1, তাহলে কিউ ড্যাশের মান আমরা এই ডি থেকে কিউ স্কয়ার ছিল সেই মানটা আমরা এখানে বসাই দিলাম, যেখানে কিউ ছিল, কারণ কিউর মান কত ডি সমান আমরা কিউ ধরছি আর ডি সমান পি ধরছি, কিউ এর মান বসাই আমরা দেখলাম 0.46 সিকোয়েন্স পরিবর্তনের মাত্রা। তাহলে মাত্রা কি দেওয়া হবে, আমরা দেখলাম যে কিউ সমান ছিল কত মাত্রা 0.5 পেলাম কত 46, তাহলে পরিবর্তন হলো 0.04। জিন ফ্রিকোয়েন্সির এই পরিবর্তন যে হালকা দূষণ ও কালচে বিস্তার জিনোটাইপ ভারসাম্য সেটা কি নষ্ট করলো। এখানে উচিত ছিল 1 হওয়া, উচিত ছিল কি 1 হওয়া, তা না হয়ে এই সিলেকশনের ফলে এই 0.04 এটা কি পরিবর্তন হয়ে গেল, পার্থক্য হলো। এই পার্থক্যের পরে যে মেন যে হাইড্রোজেন তত্ত্ব সে তার যে ভারসাম্য সেটা কি নষ্ট হয়ে গেল। প্রাকৃতিক নির্বাচনের কারণে কিন্তু হাইড্রোজেন সূত্র সেটার ফ্রিকোয়েন্সি বিঘ্নিত হয়। এরপরে আমরা আসি মিউটেশনে। দেখো আমরা জানি মিউটেশন হচ্ছে যে জিনের আকস্মিক পরিবর্তন, এবং এই পরিবর্তনটা বংশ পরম্পরায় কি আমরা জানি এটা কি উত্তরাধিকার বা বংশ সঞ্চারণযোগ্য, এক বংশ থেকে এক বংশে যায়, খুবই স্থায়ী পরিবর্তন। এখন আমরা যদি মনে করি যে কোনো পপুলেশনে হ্যাঁ নির্দিষ্ট জিন আগের মতো ক্যাপিটাল এবং স্মল এ ধরে নিই, এই জিনের আমরা ক্যাপিটাল এ জিনের যে সংখ্যাধিক মান আমরা ধরলাম P0 এবং এই জিনের স্মল এ জিনের মান Q0। এখন একটা জিনিস আমরা জানি যে মিউটেশন কিন্তু প্রতিনিয়ত ঘটতে থাকে, মিউটেশনের ফলে কি হয় বৈচিত্র্যতা সৃষ্টি হয়, প্রাণী বৈচিত্র্য প্রকরণের সৃষ্টির জন্য অন্যতম ঘটনা মিউটেশন। আমরা যদি একটা জিনের একাধিক অ্যালিল কল্পনা করি সেক্ষেত্রে মিউটেশন অনেক বেশি ঘটে। এখন আমরা মনে করি যে একটা জিনের দুইটা অ্যালিল আছে এ এবং ক্যাপিটাল এবং স্মল এ, যদি আরো মিউটেশন ঘটে নতুন অ্যালিল তৈরি হবে, সেই অ্যালিলের বৈশিষ্ট্য আগেকার যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য কি করে বিঘ্নিত করে, সেটা আমরা দেখব। কারণ মিউটেশন কিন্তু প্রতিনিয়ত ঘটে, আবার অনেক মিউটেশনের প্রকাশ পায় না, আবার কিছু কিছু মিউটেশন ঘটার পরে সেটা আবার পুনরায় রিভার্স হয়ে কিন্তু দমন হয়ে যায়। তারপরেও মিউটেশন একটা অন্যতম তালিকা শক্তির প্রকরণ সৃষ্টি। আমরা একটু দেখি যে মিউটেশনের ফলে আমরা এই জিনের একটা অনুবাদ মান P0 এবং স্মল এ জিনের মান বার পেলাম Q0। এখন এই এ জিনটিতে যদি প্রতিজনিত ইউ হারে এইটা মিউটেন্ট হয়ে প্রতিজনিত যদি এ হারে পরিণত হয়, তাহলে এক যৌন পরে কি মান হবে। আমি আবার বলি, তোমরা একটু বিষয়টা দেখো। আমি মনে করলাম এ একটা ক্যাপিটাল জি, এর মিউটেশনের ফলে এটা পরিবর্তনে স্মল এতে পরিণত হলো, তাহলে হারটা আমি ইউ ধরলাম ইউ হারে, তখন তাহলে একজনের পরে এই জিনের সকল মান হবে দেখো P0 মাইনাস ইউ P0, এইটা সংখ্যাধিক মানের পরিবর্তন হলো। এই পরিবর্তন যদি হয় তাহলে জেনেটিক যে ইকুইলিব্রিয়াম যেটা বললো ভারসাম্য অবস্থান সেটা কিন্তু আর এখানে থাকবে না। দেখো আমরা এখন কয়েকটি জনকে যদি আমরা এরকম পরিমাণে এই পরিমাণে তারপর মিউটেশন হয়ে থাকে, তাহলে আমরা দেখি যে দ্বিতীয় প্রজন্ম যখন যাবে, এটা প্রথম প্রজন্ম দেখো, দ্বিতীয় যখন আমরা দেখলাম যে P0 1 মাইনাস ইউ, কারণ আমরা জানি মান হচ্ছে 1 ছিল এবং P0 1 মাইনাস ইউ, এর থেকে আমরা দেখো 1 মাইনাস ইউ P0 মাইনাস P0 ইউ পেলাম, এখান থেকে P0 কমান দিল 1 মাইনাস ইউ 1 মাইনাস ইউ, তাহলে পপুলেশনের একজনের পরে দেখলাম যে পরিবর্তনের হার P0 1 মাইনাস ইউ স্কয়ার, এটা চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জ হলো কার ফলে, আমরা বলেছিলাম যে এই জিনটাতে মিউটেশন ঘটে ইউ পরিমাণে, এতে পরিণত হয়, এবং আমরা এই জিনের মানকে আমরা জানি পি আর স্মল একে আমরা কিউ দিয়ে বুঝাই। দেখেন যেহেতু আমরা এটা পরিবর্তন করে ইউ নিয়ে আসছি, কাজে আমরা পি এর সাথে কি এই পরিবর্তনটা ইউ দিকে এখানে চিহ্নিতকরণ করছি। এখন যদি এই ইউ এন হারে হয়, তাহলে এখানে P0 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এন হবে, এন হারে সংগঠিত হবে। এ থেকে আমরা বুঝলাম যে মিউটেশনের ফলেও কিন্তু হাইড্রোঅ্যাঙ্গুলার ল এর যে ভারসাম্য থাকার কথা অ্যালিল এবং জিন ফ্রিকোয়েন্সি সেটা কি হলো বিঘ্নিত হলো। দেখো এখন আমরা দেখবো মাইগ্রেশন কিভাবে
হার্ডি-ওয়াইংবার্গ সূত্রের ভারসাম্য নষ্ট করে। আমরা এটিও জানি যে প্রাকৃতিক নির্বাচন বা মিউটেশন বা জেনেটিক ড্রিফট ঠিক এর একই রকমের তাদের মতো এই মাইগ্রেশনও ভারসাম্যটা নষ্ট করে বা বিঘ্নিত করে। অর্থাৎ পপুলেশনের যে স্থিরতা ছিল বা পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির যে ভারসাম্য সেটা নষ্ট করে। মাইগ্রেশন আমরা জানি এক কথায় দেশান্তর, অর্থাৎ এক পপুলেশন হতে অন্য পপুলেশনের মানুষের মধ্যে এক পরিজনকে আমরা এক কথায় বলি মাইগ্রেশন। তো এটা এর ফলে কি হয়, জিন ফ্লোটা এর ফলে জিন ফ্লো হয়, একটা বলতে আরেকটা বেশি জিনের ফ্লো হয়। আমরা যদি একটা উদাহরণ দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে মহাদেশ আছে, মহাদেশ থেকে দ্বীপে মানুষের আগমন। দ্বীপে আগে যে জনগোষ্ঠী ছিল তাদেরকে আমি 1 দিয়ে বুঝিয়েছি। এখন পরবর্তীতে জনগোষ্ঠী আবার এখানে আসলাম এম দিয়ে, মাইগ্রেটরি পিপুল এম দিয়ে বুঝিয়েছি। দ্বীপে এখন জনসংখ্যা বেড়ে গেল। আমি দ্বীপের মূল জনগোষ্ঠী ধরে 1 - m ইকুয়েশনটা আছে 1 - m। এখন আমরা মনে করলাম যে মহাদেশীয় অঞ্চল হতে নির্দিষ্ট পরিমাণ দ্যাট ইজ m হারে মানুষের পরিজন হয়, তবে নবগঠিত পপুলেশনের স্টারভেশনের পরিমাণ 1 - m। এখন বিশেষ কোন অ্যালিল আমরা যদি এ ছোট হাতের এ কল্পনা করি, এর ফ্রিকোয়েন্সি দুই পপুলেশনে এর ফ্রিকোয়েন্সি আমরা বড় হাতের এ কে পি ধরি এবং ছোট হাতের এ কে আমরা কিউ ধরি, তাহলে দুই পপুলেশনে যদি কিউ এম এবং কিউ ধরি, তাহলে মাইগ্রেশনের পরে দ্বীপবাসীদের মধ্যে এ এর সংখ্যানুপাতিক মান কিউ ড্যাশ দাঁড়ায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কিউ ড্যাশ মানে একটা সূত্র লিখছি 1 - m ইন্টু কিউ প্লাস এম কিউ এম, দুই প্রজন্মে। দ্যাট ইজ আমি ফ্রিকোয়েন্সির পরিবর্তনের মান আমরা লিখছি, দেখো কিউ মাইনাস এম কিউ মাইনাস কিউ এম মাইনাস কিউ, সর্বশেষ দেখো মাইনাস এম মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস কিউ এম। এটাতে বোঝায় যে ওই পপুলেশনের মাইগ্রেশনের মাধ্যমে দ্বীপের পপুলেশনের বিশেষ করে জিনটির ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, যে জিনটি এই যে এম যেটা এখানে আসলো বৃদ্ধি পাবে। ফলে আমরা জানি যে ওই যদি মাইগ্রেশন ঠিক চলতে থাকে তাহলে প্রতিজনেতেই এই জেনেটিক ভারসাম্য আর বজায় থাকবে না। ফলে হার্ডি-ওয়াইংবার্গ তত্ত্বের যেটা ভারসাম্য সেটা কি মাইগ্রেশনের মাধ্যমে এখানে কি হলো, বিঘ্নিত হলো। দেখো জেনেটিক ড্রিফট, এটা নিয়ে আমরা একটু পরিসংখ্যানের কথা আমরা একটু আলোচনা করি। তোমরা জানো পরিসংখ্যানের স্যাম্পলিং ইরর আছে, সে তোমরা সম্ভাব্যতার একটা মাত্রাকে তোমরা জানো। আমি সে একটা কয়েনকে টস করলাম, হেড এবং নেক কয়বার করতে পারে। তো আমি আশা করব যে হেড 5 বার পড়বে, নেক 5 বার পড়বে। কিন্তু দেখা যায় যে হেড 6 বার পড়লো, নেক 4 বার পড়লো, 5 কখনো এটা হচ্ছে না। আবার যখন আমি বড় আকারের 100 বার টস করবো, তখন দেখা যাবে যে এই মাত্রাটা কাছাকাছি যাচ্ছে। এখন এই যে কাছাকাছি যাচ্ছে যে মাত্রাটা, আমরা আর ক্ষুদ্র পরিসরে করলে মাত্রাটা সম্ভবতটি যাচাই হচ্ছে না। যাচাই যখন হচ্ছে না, তখন যে ত্রুটি, আমরা এই ত্রুটিকে আমরা এক কথায় স্যাম্পলিং ইরর বলি। তাহলে ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে আমরা এখন কল্পনা করব যে একটা ক্ষুদ্র পপুলেশনে হয়তো এ আমরা দেখছি বিশুদ্ধ প্রকট, তারপরে হেটেরোজাইগাস প্রকট এবং প্রচ্ছন্ন, 3টা জিনের ফ্লো আছে। কিন্তু পরবর্তী বংশ ধরে যদি শুধু প্রকট জিনটা স্থানান্তর হয়, প্রচ্ছন্ন না হয়, তাহলে এই জিনটার কিন্তু সেখান থেকে বিস্তৃতি হলো, ভারসাম্যটা কি হলো, নষ্ট হলো। তাহলে আমরা সেরকম একটা ঘটনা আমরা এখন এখানে উদাহরণ নিয়ে এসেছি যে ক্ষুদ্র পপুলেশন যখন একই দিনে বারবার আমরা দেখলাম যে গ্যামেট ফর্মেশন হচ্ছে, এখানে এ আসছেই না, প্রচ্ছন্নটা আসছেই না, ফলে এটা পরবর্তী প্রজন্মের মধ্যে হারিয়ে যায়। তাহলে পপুলেশনের কম সংখ্যার পরিবারে যখন আমরা অ্যারেঞ্জের মান বিচার করব, তখন তার পার্থক্য আরো কি সুস্পষ্ট হয়ে যায়। এটাকে এই ড্রিফটকে আমরা জানি কেউ কেউ বোটল নেক ইফেক্টও বলে, যে সেখানে দেখা যায় পরবর্তী প্রজন্মে আগের মতো আর জিনের ভারসাম্য থাকে না। এখন যদি আমরা এই স্যাম্পলিং এররকে আমরা যদি স্যাম্পলিং এররের ফলে কি হয়, জেনেটিক ড্রিফটের সূচনা হয়, এই ফ্রিকোয়েন্সির কি হয়, পরিবর্তন হয়। আমরা যদি কোনো পপুলেশনের পরিবর্তনকে আমরা ভ্যারিয়েন্স বা ভি ধরি, লক্ষ্য করো, তাহলে ভি ধরলে পারে আমরা পি কিউ দুটো জিনের গুণফল ভাগ এন, এন হচ্ছে পপুলেশন সমষ্টি। এখানে কতটুকু পরিবর্তন হবে ভ্যারিয়েন্স ভেদাঙ্ক, সেইটা আমরা যদি ভেদাঙ্ক বেশি হয় পপুলেশনের আমরা জানি
যে পপুলেশনের এখানে ভি এর মান ছোট হবে, এন এর মান তত বড় হবে, এন এর মান ছোট হবে, ভি এর মান তত কি হবে, বড় হবে। এর ফলে আমরা দেখতে পাই যে কোনো পপুলেশনে এন এবং ভি এর মানের উপরে ভিত্তি করে সেই পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন হচ্ছে। কাজেই জেনেটিক ড্রিফট, মিউটেশন বা ন্যাচারাল সিলেকশনের ন্যায় হার্ডি-ওয়েইনবার্গের যে ভারসাম্য, জেনোটাইপ ফেনোটাইপ ভারসাম্য, সেটা কি করে, নষ্ট করে। এখন দেখো এখানে আমি আরেকটা কিছু আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছি কিভাবে অন্যান্য আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো মূল পপুলেশন থেকে হার্ডি-ওয়েইনবার্গ তত্ত্বকে আমরা যেটা সূত্র বলি, সূত্রকে ইকুইলিব্রিয়াম রেখে নষ্ট করে। সেটা আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক নাম্বারে আমরা এখানে একটা সূত্র রাখছি। সেখানে পপুলেশন আছে, যে পপুলেশনটাকে আমরা বলছি যে হার্ডি-ওয়েইনবার্গের যে অ্যালিল ফ্রিকোয়েন্সি আছে সেটা ধ্রুব থাকে। এখন দেখো খ নাম্বারে আমরা লিখছি এখানে যৌন মিলন অবাধ নয়, দ্যাট ইজ র্যান্ডম মেটিং এখানে নাই। ফলে কিছু অ্যালিল এখানে যেটা মূল যেটা অবশ্যই সেখানে এখানে কিন্তু কিছু অ্যালিলের পরিবর্তন আসলো। যেমন আমরা এখানে দেখো মার্কিং করছি, যেখানে টোটালে 20টা ছিল, 5টা আছে 25% সমান ছিল, কিন্তু এখানে যখনই অবাধ মিলন থাকলো না তখন দেখো ভ্যারিয়েশন সৃষ্টি হলো। সবগুলো 25% না হয়ে দেখো 40%, 20% ভাগ হয়ে গেল। এরপরে দেখো আমরা গ নাম্বারে বলছি যে মাইগ্রেশনের ফলে পপুলেশন নতুন যুক্ত হলো। দেখো এটা ছিল মূল পপুলেশন, মাইগ্রেশন হলো, একটা নির্দিষ্ট এলাকা থেকে মাইগ্রেশন হলো, হয়ে সেই পপুলেশনে দেখো সংখ্যানুপাতটা সেটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। আবার দেখো ঘ নাম্বারে জেনেটিক ড্রিফট। দেখো আমরা যেটা বললাম জেনেটিক ড্রিফটের মাধ্যমে একটা পপুলেশনের দেখো কিছু অংশ বিঘ্নিত হলো এবং পপুলেশনের যে ভারসাম্য সবগুলো 25% ছিল সেটা কিন্তু নাই, নষ্ট হলো। একইভাবে দেখো মিউটেশন দেখো কিছু অ্যালিলকে ভিন্ন অ্যালিলে পরিবর্তন করছে, ফলে মিউটেশনের ফলে ভারসাম্য কি নষ্ট হলো। এরপরে দেখো আমরা জানি যে পরিবেশের বেশ কিছু প্রতিবন্ধক আছে, দেখো প্রজনন অক্ষম বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে দেখো সেখানেও এটা বিঘ্নিত হয়। তাহলে আমরা যে ফ্যাক্টরগুলো বললাম যে মিউটেশন, ন্যাচারাল সিলেকশন, মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট, র্যান্ডম মেটিং, এগুলো যে কোনো একটি যদি ব্যত্যয় ঘটে তাহলে হার্ডি-ওয়েইনবার্গের যে ইকুইলিব্রিয়াম ছিল সেটা কি হলো, নষ্ট হলো। এ থেকে প্রতীয়মান হয় যে এই সমস্ত শর্তগুলো না মানলে পারে হার্ডি-ওয়েইনবার্গ তত্ত্বটা তার যে জিনের যে ভারসাম্য সেটা বংশ পরম্পরায় কি ঠিক থাকবে না। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে হার্ডি-ওয়েইনবার্গ তত্ত্ব এবং হার্ডি-ওয়েইনবার্গ তত্ত্বের উপরে প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর সমূহ, তারা কিভাবে হার্ডি-ওয়েইনবার্গের ইকুইলিব্রিয়ামটাকে বিঘ্নিত করে। এখন আমরা আসবো ইউজেনিক্সে। তোমরা জানো যে একটি প্রজাতির জেনেটিক্সের সম্ভাব্য উন্নতি সাধনের যে গবেষণা সেটা ইউজেনিক্স। একটি পপুলেশনের সম্ভাব্য উন্নতি সাধনের যে গবেষণা সেটাকে ইউজেনিক্স বলা হয়। এখন ইউজেনিক্স শব্দটি গ্রিক শব্দ, দেখো ইউজেনিক্স এর অর্থ হচ্ছে অয়েল বর্ন। আমরা এই ইউজেনিক্স শব্দটা নিয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা যদি মানব পপুলেশন কথা কল্পনা করি তাহলে মানব পপুলেশনের উন্নতি সাধনের জন্য যেগুলো করণীয় আমরা সেই করণীয়কে এক কথায় বলি ইউজেনিক্স। দেখো আমি এখানে আরেকটা টার্ম লিখছি, তোমরা খেয়াল করো, ইউথেনিক্স। এখানে হচ্ছে ইউথেনিক্সটা তুমি কল্পনা করো আমাদের পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে, একটি পপুলেশন উন্নয়নের জন্য অধিকতর পুষ্টি দরকার, দূষণমুক্ত বাস্তুস্থানিক অবস্থা, উন্নত চিকিৎসা সুবিধা, এইগুলোর মাধ্যমে কিন্তু পপুলেশন উন্নতি সাধন করা যায়। এই যে পারিপার্শ্বিক যে অবস্থার মাধ্যমে আমরা পপুলেশনের উৎকর্ষ সাধন করতে পারি, আমরা এটাকে বলি ইউথেনিক্স। আর যখন আমরা পপুলেশনের জার্ম প্লাজম যেটা আছে, জার্ম প্লাজমের যখন উন্নতি সাধন করব তখন সেটাকে আমরা এক কথায় বলি ইউজেনিক্স। ইউজেনিক্সের মাধ্যমে আমরা কিন্তু জেনারেশনের উন্নতি সাধন করতে পারি। আমরা ইউজেনিক্স বললাম, ইউথেনিক্স। আরেকটি শব্দ তোমরা পরিচিত হও, মানুষের জেনেটিক রোগের চিকিৎসা, অর্থাৎ জেনেটিক অস্বাভাবিকতা যুক্ত লোকদের চিকিৎসা করে তাদের অস্বাভাবিকতা দূর করার চেষ্টা করা হয়।
এই যে দূর করার চেষ্টা করা হয় একে ইউফেনিক্স বলা হয়। যেমন তোমরা জানো মানুষের ফিনাইল কিটোনিউরিয়া রোগ আছে, এদের ডায়াপার টেস্ট করা হয়, পরীক্ষায় ফ্লাইন আর অ্যালানিন বিপাকে গোলযোগের প্রমাণ পাওয়া গেলে পরে শিশুকে জীবনের প্রথম 5 বছর ফিনাইল অ্যালানিন যুক্ত খাবার দেওয়া হয়। এর ফলে শিশুর মস্তিষ্কে বিকাশ ঘটে। এই যে আমরা জেনেটিক গঠনের উপরে ভিত্তি করে তার খাদ্য অভ্যাস আমরা চেঞ্জ করলাম, তার চিকিৎসা করলাম, এই পদ্ধতিকে আমরা এক কথায় বলি ইউফেনিক্স। ইউফেনিক্স দেখো, এই আমরা ইউজেনিক্স এর অনেক ইতিহাস আছে, তোমরা এটা নাজিমুদ্দিন স্যারের বইয়ে বা শিব স্যারের বই এটা তোমরা পাবে। এখন আমরা ইউজেনিক্স এর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে মানব পপুলেশনকে উৎকর্ষ সাধন করা যায়, আরো উন্নত করা যায়। এখন এই ইউজেনিক্সকে আমরা দুইটা ভাগে ভাগ করি, পজিটিভ ইউজেনিক্স এবং নেগেটিভ ইউজেনিক্স। দেখো, পজিটিভ ইউজেনিক্স এটা আমরা উন্নত জার্ম প্লাজম বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ। এক কথায় আমরা বললাম যে এখানে উন্নত জার্ম প্লাজম বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ এবং এই জার্ম প্লাজমগুলো সমাজে সংরক্ষিত থাকে, আমরা তখন তাকে পজিটিভ ইউজেনিক্স বলি। অনেকগুলো দেখো আমরা এই কি কি পদক্ষেপ নিতে পারি আমরা পজিটিভ ইউজেনিক্স করতে, সেটা দেখো। আমরা এক নম্বর লিখছি উপযুক্তদের বিবাহ বিলম্ব রোধ। এটা আমরা জানি যে আমাদের সমাজে অনেক উপযুক্ত লোক আছে যাদের জেনেটিক বৈশিষ্ট্য, মেধা, মনন, শারীরিক বৈশিষ্ট্য অনেক উন্নত, তারা অনেক দেরিতে বিয়ে করে, কিন্তু তাদেরকে এই দেরিতে বিয়ে রোধ করতে হবে, কারণ পরবর্তী জেনারেশন যেন আরো ভালো হয়, এই জন্য তাদেরকে আরো আর্লি বিয়ের ব্যবস্থা করতে হবে। একইভাবে যারা উত্তম ইউজেনিক্স সম্পন্ন ব্যক্তি আছে তাদের জন্মহার বৃদ্ধি করতে হবে। 3 নম্বর শিক্ষা বৃদ্ধি করতে হবে। শিক্ষার হার বৃদ্ধি না করলে পারে মানুষের কোনো যে পারিপার্শ্বিক সামাজিক কোনো অবস্থারই উন্নতি ঘটে না। জার্মিনাল অপচয় রোধ করতে হবে। যে সমস্ত ব্যক্তি উপযুক্ত বা উত্তম ইউজেনিক্স তাদের জার্মিনাল অপচয়টা পরিহার করতে হবে। জেনেটিক কাউন্সিলিং করতে হবে। আমরা জানি যে জেনেটিক কাউন্সিলের মাধ্যমে মানব সভ্যতার প্রভূত মঙ্গল সাধন করা যায়। জেনেটিক কাউন্সিলের জন্য মিউটেন্ট জিন শনাক্তকরণ সহ বেশ কিছু জেনেটিক রোগ এবং তা কিভাবে পরিহার করা যায় এই সংক্রান্ত কাউন্সিলিং মানুষের বা আমরা জানি সমাজে যেখানে এই সমস্যা আছে সেখানে এখানে ছড়িয়ে দিতে হবে, ফলে তারা যেন বুঝতে পারে যে এই জিনটা ভবিষ্যতে একেবারে ক্ষতি হবে, তার বংশধারা থেকে বংশ বৃদ্ধি থেকে হয়তো তারা বংশ বৃদ্ধি পরবর্তীতে আর না করলে পারে ওই জিনের ওখানেই কি হলো, শেষ হয়ে গেল। এরপরে পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন আমরা বললাম, পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে, কারণ পারিপার্শ্বিক অবস্থার উন্নতি না ঘটলে পারে আমরা জানি পজিটিভ ইউজেনিক্সের ফল পাওয়া যাবে না। আমরা আগে বললাম খাদ্য, পুষ্টি, বাসস্থান সকল উন্নত। জেনেটিক গবেষণার উন্নয়ন, কারণ জার্ম প্লাজম উন্নত না অনুন্নত সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য জেনেটিক গবেষণা আরো কি উন্নয়ন প্রয়োজন। সেটা উন্নয়ন ছাড়া কিন্তু কখনোই পজিটিভ ইউজেনিক্স সম্ভব নয়। এখন নেগেটিভ ইউজেনিক্স কি? আমরা জানি এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ ইউজেনিক্স এর মাধ্যমে ত্রুটিপূর্ণ জার্ম প্লাজম সমাজ থেকে অপসারণ করা। যেমন অনেকগুলো পদক্ষেপের মাধ্যমে এটা করা যেতে পারে। 1 নম্বর দেখতে পাচ্ছ ত্রুটিপূর্ণদের যৌন সংসর্গ রোধ করা, অর্থাৎ সমাজে যারা ডিসেবল বা ত্রুটিপূর্ণ আছে তারা যেন আর বংশবৃদ্ধি না করতে পারে। এবং 2 নম্বর বন্ধকরণ, ত্রুটিপূর্ণদের আমরা বন্ধকরণ করতে পারে পরবর্তী বংশধর না আসে। অভিবাসন নিয়ন্ত্রণ, আমরা জানি অভিবাসনের মাধ্যমে অনেক সময় ত্রুটিপূর্ণ জিন আদান প্রদান হতে পারে, সে নিয়ন্ত্রণ করতে হবে। বিবাহ নিয়ন্ত্রণ, জেনেটিক কাউন্সিলিং বৃদ্ধি করতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ত্রুটিপূর্ণ জিন অপসারণ করা যায়। এবং সর্বশেষ ইউথেনিক্স, ত্রুটিপূর্ণ যারা আছে তাদেরকে আমরা সম্ভব হলে পারে আমরা জেনেটিক কাউন্সিলিং বা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলব। এখন আমরা আরো একটা নতুন একটা অধ্যায়ের আমরা একটু আলোচনা করবো, হিউম্যান জিনোম প্রজেক্ট। তোমরা জানো যে একটি জীবের সকল ডিএনএ সিকোয়েন্সকে আমরা জিনোম বলি। এই এখন যদি আমি আমার সব জিনোমকে আমি পড়তে পারি তাহলে আমার দেহের প্রোটিন সিনথেসিস সহ নানাবিধ ক্রাইটেরিয়া এগুলো আমি ব্যাখ্যা করতে পারবো। পাশাপাশি আমি রোগ নির্ণয় করতে পারবো যে আমি কোনো রোগে আক্রান্ত হতে পারি বা কোনো রোগ আছে, এবং পরবর্তী বংশধরের রোগটা সঞ্চালনকে আমি বুঝতে পারবো। তো এরই প্রেক্ষিতে
যে আমরা জানি যে জিনোম, এই যে জিনোম প্রজেক্ট গ্রহণ করা হয় যাতে মানুষের যে 46 ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের জিনগুলোর অবস্থান এবং তাদের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। অর্থাৎ জিনোম হলো জীবের নন কোডিং ডিএনএ সহ সম্পূর্ণ জিনোমিক সেট, জিন সেট। এই জিন সেটগুলোকে আমরা দেখতে পারি। মানব জিনোম 3.2 বিলিয়ন বেস জোড়া নিয়ে গঠিত বলে মনে করা হয়। এদের মধ্যে আমরা জানি দেহকোষের প্রত্যেকটিতে সমগ্র জিনোম উপস্থিত থাকে এবং মানুষের এই সকল জিনকে শনাক্তকরণ, তাদেরকে ক্যাটালগিং করা এবং তথ্যগুলোকে সংরক্ষণ করার জন্য 23 জোড়া ক্রোমোজোম ভিত্তিক এই জিনের অবস্থান নিরূপণ করা খুব জরুরি। এই 23 জোড়া ক্রোমোজোমে জিনের অবস্থান এবং তাদের প্রকৃতি নির্ণয় করার যে বিশাল প্রজেক্ট, এই আন্তর্জাতিক যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা এক কথায় হিউম্যান জিনোম প্রজেক্ট বলি। 1980 সাল থেকে পরবর্তী কয়েক বছরের মধ্যে মানব জিনোম সিকোয়েন্সের ধারণা জন্ম হয়। তাহলে হিস্টোরি অফ হিউম্যান জিনোম প্রজেক্টে আমরা একটা জিনিস বুঝলাম যে 1980 সালের পরবর্তী সময় থেকে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপরে আমরা এই প্রজেক্টের 1986 সালে আমরা আমরা জানি নিউ ইয়র্কে লং আইল্যান্ডে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্স নিয়ে আলোচনা করা হয়। 1988 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ এবং ডিপার্টমেন্ট অফ এনার্জির যৌথ নেতৃত্বে $3 বিলিয়ন মার্কিন ফান্ড গঠন করে 15 বছর মেয়াদী একটা হিউম্যান জিনোম ফান্ড প্রজেক্ট অনুমোদন করা হয়। এরপরে 1991 সালে আমরা জানি জিনোম সিকোয়েন্স গবেষণা নতুন মাত্রা লাভ করে। কারণ এই সময় জানি যে ডিএনএ 6 বা ডিএনএ মাইক্রোআরএনএ পদ্ধতির মাধ্যমে আমরা এই জিনোম সিকোয়েন্সকে বিজ্ঞানী আরো গতিশীল করতে পেরেছিল। মানুষের এই 22তম ক্রোমোজোমের প্রথম ম্যাপ প্রকাশিত হয় সাধারণত 1999 সালের শেষের দিকে বা 2000 সালের মার্চ মাসে ড্রোসোফিলা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা হয়। এর কিছুদিন পরেই আমরা জানি যে মানব জিনোমের 90% সিকোয়েন্স সম্পন্ন করার সফলতা দাবি করে ভেন্টরের সেভেরা জেনোমিক্স কোম্পানি। কাজেই এখন সেই দিন আর খুব বেশি দূরে নেই যে হিউম্যান জিনোম প্রজেক্ট খুব শীঘ্রই এটা উন্মুক্ত হবে। এখন এই প্রজেক্টের অবজেক্টিভ উদ্দেশ্য কি? দেখো, আমরা মানুষের যে 3.2 বিলিয়ন বেস পেয়ার বা 3 বিলিয়ন প্রায় বেস পেয়ার আছে সেটা সম্বন্ধে তাদের বিন্যাস জানতে পারবো। আমরা প্রায় 30,000 জিন আছে যেগুলো হিউম্যান জিনোম, তাদেরকে আমরা নোটিস করতে পারবো এবং কোন ক্রোমোজোমে আছে তা অবস্থা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা ডিএনএ টেকনোলজির উপরে আমরা এটা উন্নতিকরণ করার জন্য এটা ব্যবহার করতে পারবো। টু মেক অল দ্য ডাটা জেনারেটেড বাই এইচজিসি, আমরা এই ডাটাগুলোকে অ্যাভেলেবল করার জন্য ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে পারবো। এখন দেখো হিউম্যান জিনোম প্রজেক্টের ভবিষ্যৎ এবং সম্ভাবনা একটি প্রায়োগিক দিক। দেখো, আমরা রোগ শনাক্তকরণের জন্য এই প্রজেক্টের যে জিনোম সিকোয়েন্স সেটা আমরা ব্যবহার করতে পারবো এবং দুরারোগ্য ব্যাধিগুলো খুব সহজেই নিরূপণ করতে পারবো। যেগুলো জন্মগত বা কনজেনিটাল ডিজিজ সেগুলো আমরা নিরূপণ করতে পারবো। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। চিকিৎসা ব্যবস্থা নতুন দিগন্ত উন্মুক্ত হবে, ওষুধ উৎপাদন করতে পারবো। তারপরে আমরা ফার্মাকোজেনোমিক্স, এটা দেখো তোমার নতুন শব্দ। প্রত্যেকটা মানুষের জেনেটিক গঠন আলাদা, এজন্য সব মানুষের শরীরে সব ওষুধ কিন্তু সমানভাবে কাজ করে না। কাজেই মানুষের জেনেটিক গঠন যদি আমরা জানা থাকি তাহলে আমরা সেভাবে জেনেটিক গঠনের উপর ভিত্তি করে ওষুধের প্রকৃতিকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর দেখো টক্সিকোজেনোমিক্স। দেখো, বিভিন্ন বিষাক্ত পদার্থ, ওষুধ এবং পরিবেশ দূষণ রাসায়নিকের প্রতি সব মানুষের প্রতিক্রিয়া কিন্তু একরকম নয়। কাজেই যদি আমরা জেনেটিক গঠন জানি তাহলে আমরা বলতে পারবো যে এই পদার্থের প্রতি সেন্সিটিভ বা অনসেন্সিটিভ নয়। দেখো, বিবর্তন বিষয়ে গবেষণা নিয়ে আমরা আলোকপাত করতে পারবো। জিনের কার্য পদ্ধতি আমরা শনাক্তকরণ করতে পারবো। পপুলেশন জেনেটিক্সে বিভিন্ন বর্ণ এবং গোত্রের মধ্যে জেনেটিক গঠনের পার্থক্য আমরা আলোকপাত করতে পারবো। সর্বশেষে আমরা অঙ্গ প্রতিস্থাপন করতে পারবো এবং ফরেনসিক মেডিসিন, যেটা আমরা বলি যে বিতর্কিত সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয় হবে। এছাড়া ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আমরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কি করতে পারবো, আমরা অপরাধী শনাক্তকরণ করতে পারবো। তাহলে হিউম্যান প্রজেক্ট এর যে সম্ভাবনা তোমরা জানো, এখন কিন্তু ডিএনএ স্ক্রিনিং এর মাধ্যমে নানা জটিল বিষয়গুলো আমরা সমাধান করতে সম্ভব হয়েছে।
এখন দেখো এই প্রজেক্ট যদিও সফলের দিকে, তারপরেও কিন্তু এর কিছু ব্যর্থতার দিক বা কিছু ভয়াবহ চিত্র আমাদের সামনে উঠে এসছে, যেগুলো নিরসন করা প্রয়োজন। যেমন এই যে মানুষের তখন যখন হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে সব জিনোম সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স জানা হয়ে যাবে, তখন তার একটা মৌলিক আকাঙ্ক্ষা থাকবে যে আমি অসাধারণ শিশু গ্রহণ করবো, এরপরে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। এরপরে বীমা কোম্পানিগুলো দৌরাত্ম্য বৃদ্ধি পাবে। যদি আমি জানি যে আমি ক্যান্সারে আক্রান্ত, বীমা কোম্পানি যদি জেনে ফেলে, তাহলে পরে আমার বীমা কারণে তারা উঠে পড়ে রাখবে। কাজেই এই যে বিভিন্ন রকমের সেফটি এবং সিকিউরিটি কিন্তু বিষয়টা হানি হবে। চাকরিগত সমস্যা স্বভাবতই, তার জিন প্রোফাইল জানতে পারে, হয়তো তার ভালো চাকরি নাও হতে পারে, সেক্ষেত্রে ভিন্নভাবে তার প্রতিষ্ঠান চিন্তা করতে পারে। এই সমস্ত জিনিস যখন একটা মানুষ তার জেনেটিক গঠন জানতে পারবে, যদি সে খারাপ দিকগুলো জানে, তার মানসিক বিপর্যয়ের সৃষ্টি হবে। এখন দেখো এই এই যে অপোজিশন যেগুলো বললাম, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে হিউম্যান প্রজেক্ট সহ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো নিচ্ছে। যেমন টাইপস অফ অপোজিশন ইথিক্যাল হতে পারে এবং প্র্যাকটিক্যাল হতে পারে। ইথিক্যালের মধ্যে দেখো আমরা বলি প্যাটেন্টিং জিন হতে পারে, জেনেটিক ডিসক্রিমিনেশন হতে পারে, জেনেটিক এনহ্যান্স হতে পারে, ইনফর্ম কনসেন্ট হতে পারে। দেখো প্যাটেন্ট নিয়ে আমরা জানি যে আমরা যেটা কারেন্ট রিলেটেড ইভেন্টস যেগুলো হয়েছে, এই প্যাটেন্ট নিয়ে কি হতে পারে। দেখো জুন 13, 2013-তে আমরা একটা সেশন প্যাটার্ন দিয়েছিল, সেখানে বলা হয়েছে এই প্যাটেন্ট, দেখো জিনস ক্যান নট বি প্যাটেন্টেড বিকজ দে আর প্রোডাক্টস অফ নেচার। এটাকে প্যাটেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এগুলো প্রকৃতির কি উৎপাদন। সেখানে তারা একটা আইন করে রেখে বন্ধ করেছে। জেনেটিক ডিসক্রিমিনেশন দেখো, এটা আমরা জানি যে এমপ্লয়ার, যেটা আমরা বললাম ইন্স্যুরেন্স কোম্পানি বা যে কোনো এর মাধ্যমে হয়তো কেউ বঞ্চিত হতে পারে, সেটা এখানে আমরা রোধ করি। জেনেটিক ডিসক্রিমিনেশন, জেনেটিক এনহ্যান্সমেন্ট দেখো, এটাও আমরা একটা, দেখো এখানে বলা আছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিলিজ স্টেটমেন্ট অন এপ্রিল 29, 2015। সেখানে তারা বলছেন যে এটা ইনভলভিং দ্য অল্টারনেট হিউম্যান এমব্রায়োজ, এই হিউম্যান এমব্রায়োজের যেটা এনহ্যান্সমেন্ট, এটাকে বন্ধ করতে হবে। এখানে জেনেটিক উন্নতিকরণ করা যাবে না, প্রাকৃতিক উপায়ে থাকতে হবে, তার আইন করা আছে। একেবারে দেখো ইনফর্ম কনসেন্ট, এই যে আমি যেগুলো ধারণা আমরা পেলাম, এই থিঙ্কিং গুলো আমাদেরকে এথিক্যাল ভিত্তি থাকতে হবে। প্র্যাকটিক্যাল দেখো বিগ ভিএস স্মল সায়েন্স, আমরা এখানে দেখছি ফান্ডিং, ফেভারিটিজম, ফিউচার রিসার্চ এবং নন ট্রেডিশনাল মেথডস, এইগুলোর উপরেও সবগুলো কি আইন করে বন্ধ করা হয়েছে। কাজেই আমরা